শোনো নতুন বউ, আর কতদিন এরকম নতুন সেজে থাকবে বলো তো? এইবার চলো রান্নাঘরের দিকে, চলো তো দেখি। গিয়ে রান্না বান্না কাজ কাম সবকিছু তো করতে হবে নাকি? আসলে বৌদি, আমাকে রান্না করতে হবে কেন? তুমি এত অবাক কেন হয়ে যাচ্ছ? বাড়ির বউ হয়েছো আর রান্না করতে পারবে না? এ আবার কেমন কথা? না মানে বৌদি, আমি তো রান্না বান্না তেমন কিছুই পারি না। ও, পারো না? তাহলে বিয়েটা কেন করলে শুনি? পারো নাই যখন, বিয়ের তো কোনো দরকারই ছিল না। বিয়ে করার বেলা তো একেবারে লাফিয়ে লাফিয়ে আমার দেওরের হাত ধরে চলে এসেছো, আর এখন কিছু পারো না বললে হবে নাকি? আসলে বৌদি, আমি তো রান্না পারি না, তবে অসুবিধার কিচ্ছু নেই। আমি ইউটিউব দেখে রান্নাটা করে নেব। ওসব ইউটিউব টিউটিউব এ বাড়িতে চলে না, বুঝেছো? সারাক্ষণ শুধু কলেজ আর পড়াশোনা নিয়েই পড়ে থাকলে এমনই হয়। সংসারের কাজ কামও একটু শিখতে হয়। সেটা তোমার বাবা মা দায়িত্ব করে তোমাকে শেখাতে পারেনি। এমন করে কেন বলছো বৌদি? আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই আমার মা বাবা আমাকে কখনো কিছু করতে দেয়নি, আর আমার কিছু শেখাও হয়নি। ও, ভালোই হয়েছে। যা শিখেছো শিখেছো, আর যা শেখোনি তা শেখোনি। এখন চলো তো দেখি রান্নাঘরের দিকে, রান্নার কাজে এগো। আর শোনো, ওসব ফোন টোন দেখে রান্না কিন্তু এই বাড়ির কেউ পছন্দ করেন না। ভালো মতো রান্না করতে হবে কিন্তু। ঠিক আছে বৌদি, তুমি যদি আমাকে একটু বুঝিয়ে বলে দাও, আমি নিশ্চয়ই পারবো। এরপরে বিনা এবং রীতি দুই যা চলে যায় রান্নাঘরে। বৌদি, আজকে কি রান্না হবে? দেখো নতুন বউ, এখানে লাউ আর চিংড়ি রাখা আছে। আজকে কিন্তু আমাদের রান্নার মেনু হবে লাউ চিংড়ি। ও, তা বৌদি, এটা কেমন ভাবে রান্না করব? আমি তো রান্নার কিছুই জানি না, আমাকে যদি একটু বলে দিতে। শোনো, তুমি রান্না শিখে আসোনি, এটা তোমার দোষ, কিন্তু রান্না তো তোমাকে করতে হবে। কেমন ভাবে করবে তা তুমি দেখে নাও। আমি তোমাকে রান্না বলে দিতে পারবো না। কেন বৌদি? আমি তো রান্নার কিছুই পারি না, আর তুমি যদি আমাকে বলে না দাও, তাহলে আমি কেমন করে রান্না করব? কেমন করে করবে বাবু আমি জানি না। আর তাছাড়া শাশুড়ি মা এইসব একদমই পছন্দ করেন না। যে যার কাজ সেইটাই গুছিয়ে করলে সেটাই আমাদের শাশুড়ি মা অনেক পছন্দ করে। আর আমি যদি তোমাকে এখানে রান্নার পথ বলে দিই, তাহলে কিন্তু শাশুড়ি মা আমার উপরেই রেগে যাবে, আর এটা আমি চাই না। তুমি যেমন পারো তেমনই করো, আমি কিচ্ছু বলে দিতে পারবো না। এই বলে বিনা সেখান থেকে চলে যায়। আমি কোন ফ্যাসাদে পড়লাম? আমি তো রান্নার কিছুই জানি না, আমি রান্নাটা করব কেমন করে? আর আমার বড় যা দিদি তো আমাকে বলেই নিয়ে আসলো যে আমাকে সব কিছু শিখিয়ে দেবে, কিন্তু এইভাবে যে আমাকে মাঝখানে রেখে চলে যাবে, এটাই তো বুঝতে পারছি না। কি করব আমি? রান্না তো পারি না। যাই পারি, যাই পারি তাই দিয়ে একটু চেষ্টা করেই দেখি, না জানি কেমন হবে আমার রান্না। কিছুই তো করার নেই, আমাকে রান্নাটা করতেই হবে। ব্যাক থু, এ কি রান্না হয়েছে? এই রান্না আজকে কে করেছে শুনি? আসলে মা, এই রান্নাটা আপনার ছোট বৌমা করেছে। কি? ছোট বৌমা তুমি রান্না করেছো? এত বাজে রান্না এর আগে কখনো খাইনি, আর তুমি এত খারাপ রান্না আমাদেরকে খেতে দিলে নতুন বউ। আসলে মা, আমি তো রান্নার কিছুই জানি না, আমি কেমন করে রান্না করব বলুন তো? রান্নার কিছু জানো নাই যখন, বড় যাকে একটু জিজ্ঞাসা করে নিতেই পারতে। বড় যাকে জিজ্ঞাসা না করে এমন পণ্ডিত ভাব করে রান্না করতে গেলে তো এমনই হবে। আসলে মা, আমি বৌদিকে অনেকবার করে জিজ্ঞাসা করেছিলাম কেমন ভাবে রাঁধতে হয়, বৌদি আমাকে কিছুই বলে দেয়নি। এই কি মিথ্যে কথা বলছো ছোট বউ? আমি তো তোমাকে নিজেই রান্নার সব কিছু বলে আসলাম, আর এখন তুমি আমার নামে এত মিথ্যে কথা বলছো। আসলে মা, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি সমস্ত রান্নার পদ ওকে বলে এসেছি, কেমন ভাবে রাঁধতে হবে সেটাও বলেছি। আর এখনো এমন মিথ্যে কথা কেন বলছে জানি না মা। আমি কার কথা বিশ্বাস করব বুঝতে পারছি না, বড় বউকে নাকি ছোট বউকে? যাই হোক, ছোট বউ, আজ যা করে ফেলেছো করে ফেলেছো, দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। সব সময় যা করবে বড় জায়ের পরামর্শ নিয়েই করবে। তুমি তো নতুন, তেমন কিছুই জানো না। যাকগে, এখন যাও, যাও হয়েছে, যাও করে আমি দুপুরটাকে চালিয়ে নিচ্ছি। এটা কি হলো?
কিছুই তো বুঝতে পারলাম না। বৌদি আমাকে এইভাবে মায়ের সামনে অপমান কেন করলো, আর মিথ্যে কথাটাও বা কেন বললো? আমি তো বৌদিকে জিজ্ঞাসাই করেছিলাম। ঠিক এমন সময়ে রাজু সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার বলো তো? কি ভাবছো এত? আসলে তেমন কিছুই না, ওই রান্নার ব্যাপারটা নিয়ে একটু মন খারাপ। ও, ছাড়ো তো, তুমি তো রান্নার কিছুই পারো না। আর তাছাড়া এই বাড়িতে নতুন, একটু আধটু ভুল হতেই পারে। আর চেষ্টা করো পরের বার থেকে এমন ভুল যেন না হয়। ঠিক আছে, এমন ভুল আর হবে না। কিন্তু আমি একটা বিষয় নিয়ে অবাক হয়ে গেলাম। বৌদি আমাকে রান্না সব শিখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেল, কিন্তু আমাকে রান্নার কিছুই বলে দিল না। কিন্তু মায়ের সামনে বৌদি কেন এত মিথ্যে কথা বলল, এটাই তো আমি বুঝতে পারছি না। ওসব বাদ দাও তো, যা হয়েছে হয়েছে। পরের বার থেকে একটু সাবধানে থেকো। আর আমার বৌদিকে খুব একটা ভালো ভেবো না তুমি। আমার বৌদি সংসারে তোমাকে একটুও সহ্য করতে পারে না। তোমার উপরে আমার বৌদি অনেক হিংসা করে। তাই আমার বৌদির থেকে একটু সাবধান। পরের দিন সকালবেলা ছোট বউ তার শাশুড়ি মায়ের জন্য লুচি এবং গরম গরম তরকারি বানিয়ে দিয়েছে। বাহ, কি স্বাদ রান্নাটার! এত সুন্দর করে ফুলকো ফুলকো লুচি আর তরকারি কে বানিয়েছে? নিশ্চয়ই আমার বড় বৌমা বানিয়েছে। না না মা, রান্নাটা আমিই করেছি। কি বলছো ছোট বৌমা? এত সুন্দর ফুলকো ফুলকো লুচি আর তরকারি তুমি বানিয়েছো? আহা হা হা, কি স্বাদ! এত সুন্দর রান্না আমি এর আগে কখনো খাইনি। কিন্তু ছোট বৌমা, তুমি তো বলতে কিছুই পারো না, তাহলে এত সুন্দর রান্না কি করে করলে বলো তো? আসলে মা, আমি তো রান্নার তেমন কিছুই পারি না। আমি ফোনে ইউটিউব দেখে আপনাকে রান্নাটা করে দিলাম। বাহ বাহ, খুব সুন্দর তো। ঠিক আছে বৌমা, তুমি যখন রান্না পারো না, ওই ফোনে ইউটিউব ইউটিউব কি দেখো, তা দেখে রান্নাগুলো করো। ওই ইউটিউব দেখে এত সুন্দর রান্না যদি তুমি করতে পারো, নিশ্চয়ই তুমি সব রান্না ওই ওই ফোন দেখেই শিখে নিতে পারবে। তুমি আজ থেকে ওই ফোন দেখেই রান্না করো বৌমা। এত সুন্দর রান্না আমরা বারবারই খেতে চাই তোমার হাতে। এ কি, ও ও এত তাড়াতাড়ি শাশুড়ি মায়ের মন পেয়ে গেল? না না, এটা কখনো হতে দেওয়া যাবে না। কিন্তু মা, আপনারা নাকি ফোন দেখে রান্না করা একদম পছন্দ করেন না? কে বলেছে? রান্না যে করে হোক করলেই হলো, সে ফোন দেখে হোক আর ফোন ছাড়াই হোক। রান্না করতে পেরেছো, এটাই তো অনেক। যাও বৌমা, যাও, দুপুরে রান্নাটা তাহলে তুমি করো। এরপরে বিনা মনে মনে অনেক রাখতে থাকে এবং তার শাশুড়ি মা এক চুটকিতেই তার ছোট বৌমাকে অনেকটা ভালোবাসা দেয়। না না না, এমন করে করলে তো হবেই না। ছোট বউ তো শাশুড়ি মায়ের মন পেয়ে যাচ্ছে, এটা কখনো হতে দেওয়া যাবে না। এক কাজ করি, আমার এই সময়ে আমার একমাত্র সঙ্গী হচ্ছে নন্দিনী। একবার নন্দিনীর ঘরে যায়। এরপরে বিনা তার একমাত্র ননদ নন্দিনীর ঘরে যায়। এ কি বড় বৌদি, তুমি তুমি এই ঘরে? হ্যাঁ নন্দিনী, তোমার ঘরে একটা দরকারে আসলাম। কি দরকার বড় বৌদি, বলো। আসলে নন্দিনী, তুমি বলছিলে না তোমার একটা গ্রিন কালারের শাড়ি খুবই দরকার, তোমার কলেজে নাকি অনুষ্ঠান আছে, তা শাড়িটা কি জোগাড় করতে পেরেছো? না বৌদি, আমি তো এখনো জোগাড় করতে পারিনি। কি করব কিছুই বুঝতে পারছি না। কাল আমাদের কলেজে অনুষ্ঠান, আর আজ যদি আমি শাড়িটা জোগাড় করতে না পারি, মহা বিপদে পড়ে যাব বৌদি। তোমার কাছে আছে বড় বৌদি? আসলে না, আমার কাছে তো নেই, কিন্তু কোথায় আছে সেই পরামর্শটা আমি তোমাকে দিতে এসেছি। শাড়ি কোথায় আছে বৌদি, বলো, তাহলে আমি সেখান থেকে নিয়ে আসব। আসলে তোমার ছোটদা কয়েকদিন আগেই তোমার ছোট বৌদিকে ওই গ্রিন কালারের একটা শাড়ি উপহার দিয়েছে। তুমি চাইলেই তোমার ছোট বৌদির কাছে চাইতে পারো, নিশ্চয়ই তোমাকে দেবে। ঠিক বলেছো বড় বৌদি, আমি তো জানতামই না যে ছোট বৌদির কাছে সবুজ রঙের শাড়িটা আছে। আমি বরং এক কাজ করি, ছোট বৌদির ঘরে যাই। ছোট বৌদির কাছে চাইলে নিশ্চয়ই ছোট বৌদি না করতে পারবে না। হ্যাঁ নন্দিনী, তাই তো তোমাকে বলার জন্য এসেছি। তুমি এক কাজ করো, তুমি ছোট বউয়ের ঘরে যাও, নিশ্চয়ই তোমার ছোট বৌদি তোমাকে সাহায্য করবে। এরপর নন্দিনী ঘর থেকে বেরিয়ে যায় তার ছোট বৌদির ঘরে যাওয়ার উদ্দেশ্যে।
এইবার দেখবো নতুন বউ কি করে তার নতুন শাড়িটা তার ননদকে দেয়। আর যখন শাড়িটা ননদকে দিতে পারবে না, তখন বাড়ির সবার কাছে ছোট বউকে একেবারে অপদস্থ করতে পারবো। যাই যাই, দেখি আবার নন্দিনীকে শাড়িটা দিল কিনা। ছোট বৌদি, কি করছো তুমি? না না নন্দিনী, তেমন কিছু না, এই একটু ঘরে ছিলাম। আসলে ছোট বৌদি, আমি শুনলাম তোমাকে নাকি একটা গ্রিন কালারের শাড়ি ছোটদা উপহার দিয়েছে। ওই শাড়িটা আমাকে একটু দিতে পারবে ছোট বৌদি? আসলে আমার কলেজে কালকে অনুষ্ঠান আছে, খুবই দরকার। শাড়িটা না পেলে যে খুবই অসুবিধায় পড়ে যাব ছোট বৌদি। ও, তোমার ওই গ্রিন কালারের শাড়িটা পছন্দ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে সবুজ কালারের শাড়িটা বের করে দিচ্ছি। আর শোনো না ছোট বৌদি, তোমার ওই যে রেড কালারের লিপস্টিকটা আছে না, ওটা আমার খুব পছন্দ, ওটাও আমাকে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে নন্দিনী, এইসব নিয়ে তুমি ভেবো না, আমার জিনিস মানে তো তোমারও জিনিস। ননদ যদি বৌদির জিনিসই না নেয়, আর বৌদি যদি ননদের জিনিস না নেয়, তাহলে কেমন ননদ বৌদির সম্পর্ক হলো? আর তাছাড়া আমি শাড়িটা তোমাকে একেবারে দিয়ে দিতে চাই, তুমি তোমার প্রয়োজন মতো যখন ইচ্ছা হয় তখন পরো। শাড়ি, লিপস্টিক, এটা হচ্ছে তোমার বৌদির তরফ থেকে তোমার উপহার। খুব খুশি হলাম ছোট বৌদি, আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমাকে শাড়ি দেবে, তাও একেবারে। আমি ভীষণ খুশি ছোট বৌদি, সত্যি তোমার তুলনা হয় না। তুমি অনেক ভালো ছোট বৌদি, তুমি অনেক ভালো। এইটা কি হলো? ছোট বউ তো ওকে শাড়িটা দিয়েই দিল। আমি তো ভাবলাম ছোট বউ শহরের মেয়ে, ওর মনে অনেক হিংসা, ও হয়তো শাড়িটা আমাদের ননদকে দেবে না, আর একেবারে শাড়িটা দিয়েই দিল। আমি হলে তো কখনো দিতে পারতাম না। আবারও সবার মন নিয়ে নিচ্ছে, এরকম ভাবে চললে হতে দেওয়া যাবে না। আমি এক কাজ করি, আমাকে যা করতে হবে শাশুড়ি মায়ের কাছে গিয়ে করতে হবে। শুনুন না মা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বড় বউ। আসলে মা, আপনি তো জানেনই আমাকে আপনারা দেখে শুনে ভালোবেসে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছেন। আমি আপনাদের কত আদরের। আর তাছাড়া বিয়েতে আমার বাবা তো কম কিছু দিল না। আমার বাবা 5 লক্ষ টাকা পণ দিয়েছে, তার উপরে ঘর ভর্তি জিনিস, 10 ভরি সোনা, এত কিছু নিয়েই আমি এই বাড়িতে সংসার করতে এসেছি। আর দেখুন মা, ছোট বউ কি নির্লজ্জ, একেবারে এক শাড়িতে এই বাড়ির বউ হয়ে এসেছে। এইটা কি মেনে নেওয়া যায় বলুন তো মা? এইরকমটা হলে তো একদমই হবে না। আর তাছাড়া আপনি তো জানেনই আমাদের বাড়ির পাশের জমিটা বন্ধকে দেওয়া আছে। একটা কাজ করলে হয় না মা? কি কাজের কথা বলছো বৌমা? খোলাখুলি বলো তো, শুনি কি বলতে চাইছো তুমি। আসলে মা, আপনাকে এই কথাটাই বলতে চাইছি। বাড়িতে কিছু পয়সা আমরা গুছিয়ে রেখেছি, আরো কিছু পয়সা কম পড়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন মা, আর যেহেতু ছোট বউ বাড়ি থেকে কিছুই নিয়ে আসতে পারেনি, আর ওর বাবা মা এই বাড়িতে কোনো পণ দিতে পারেনি, সেহেতু আপনি ছোট বউকে বলুন 1,3-4 টাকা যদি বাবা মায়ের কাছ থেকে এনে দিতে পারে, আমাদের জমিটা তাহলে আমরা ছাড়িয়ে নিতে পারবো মা। কি বলছো? ছোট বৌমার বাবা মা খুব একটা ধনী মানুষ নয়, যতটা ধনী তোমার বাবা মা। এখন যদি আমি ছোট বউকে বলি, ছোট বউ তো দিতেই পারবে না। আর তাছাড়া ছোট বউ তো একেবারে বাবা মায়ের সাথে সম্পর্ক শেষ করেই এই বাড়িতে এসেছে, তাহলে ও কেমন করে দিতে পারবে বলো তো? কেন মা, দিতে পারবে না কেন? ও যদি ওর বাবা মায়ের কাছে গিয়ে বলে, ওর বাবা মা তো না করতে পারবে না। আর তাছাড়া বিনা পয়সায় এত ভালো বাড়ি, চাকরিজীবী ছেলে, ওদের তো কপালে হাত বোলানো দরকার। ছোট বউকে ভালো করে চাপ দিন মা, দেখবেন একেবারে সুরসুরিয়ে গড়গড়িয়ে টাকাটা এনে দিতে বাধ্য হবে। কিন্তু ছোট বৌমা, আমার মন একদমই সায় দিচ্ছে না। না না না, আমাদের জমি না হয় পরে ছাড়াবো। আমার দুটো ছেলে তো আর ইনকাম কম করে না, ছেলেরা ইনকাম করে গুছিয়ে সেই টাকা নিয়েই না হয় জমিটা ছাড়াবো। এইটা কিন্তু আপনি অবিচার করছেন মা। আমার বাবার বাড়ি থেকে আমি তো কম কিছু আনলাম না। আমি এই বাড়ির বউ হতে গিয়ে আমার বাবা মা কত খরচ করেছে, আর ছোট বউ বিনা পয়সায় এই বাড়িতে বউ হয়ে থেকে যাবে।
এটা কিন্তু আপনারা আমার সাথে অপরাধ করছেন মা। আহা বড় বউ, অযথা কেন মন খারাপ করছো? ছোট বউকে না হয় নাই দিল, আর তাছাড়া আমার ছোট খোকা তো আর সংসারে কম টাকা দেয় না। হয়ে যাবে বড় বউ, ও ছোট বউয়ের সাথে হিংসা করো না। আপনি তাহলে আমাকে অপমান করার জন্য এই কথাটা বললেন, তাই না? আমার স্বামী তার মানে এই বাড়িতে কম পয়সা দেয়, তাই না? আর ছোট ছোট দেওর ও বেশি পয়সা দেয়। এটা তাহলে আপনি আমাকে অপমান করার জন্যই বলেছেন, আর আমি বুঝেছি। আর তাছাড়া ছোট বউ যে এখন আপনার প্রিয় বৌমা হয়ে গেছে, তা কি আমি বুঝি না? নিশ্চয়ই নিশ্চয়ই ছোট বৌমাকে আপনি বেশি পছন্দ করেন, আমাকে একটুও পছন্দ করেন না, তাই না? আহা বড় বউ, যাকগে, বাদ দাও। বলছোই যখন, আমি না হয় ছোট বৌমাকে বলেই দেখবো। শুধু বললে হবে না মা, একটু বেশি করে জোরাজুরি করতে হবে, একটু বেশি করে চাপ দিতে হবে, না হলে কিন্তু ও টাকা আনবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ছোট বউকে বলেই দেখছি। শোনো ছোট বউ, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমাদের পাশে যে জমিটা আছে, ওটা তো বন্ধকে দেওয়া, জমিটাকে তো ছাড়াতে হবে। বাড়িতে কিছু টাকা আছে, আর কিছু টাকার কম পড়ছে। ও, বাড়ির পাশে বুঝি জমি বন্ধক দেওয়া আছে? তা বেশ, তা যে টাকাটা কম পড়ছে সেই টাকাটা কোথা থেকে জোগাড় করতে পারবেন মা? আসলে জোগাড় তো করতেই হবে, যেহেতু তুমি বিয়ের সময় একেবারে খালি হাত পায়ে এই বাড়িতে এসেছো, সেহেতু তোমার কাছে একটা আবদার ছিল। তুমি এক কাজ করো, লাখ চারেক টাকা বাবা মায়ের কাছ থেকে ম্যানেজ করে আমাদেরকে এনে দাও, তাহলে জমিটাকে আমরা ছাড়াতে পারবো। এটা আপনি কি বলছেন মা? লাখ চারেক টাকা আমি কোথায় পাবো? আর আপনি তো জানেনই মা, আমি পালিয়েই বাবা মায়ের আমতেই এই বাড়ির বউ হয়ে এসেছি। আর সেখানে আমার বাবা মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি কেমন করে বাবা মায়ের থেকে টাকা আনতে পারবো? ও অত জানি না বাপু, একটা চাকরিজীবী জামাই পেয়েছে, এত ভালো ঘর পেয়েছে মেয়ের জন্য, আর লাখ চারেক টাকা খরচ করতে পারবে না? এটা কেমন কথা? তুমি যাও বৌমা, বাবা মায়ের কাছে যাও, গিয়ে 4 লক্ষ টাকা নিয়ে আসো। না মা, এটা কখনো হতে পারে না। আমার বাবা মা অনেক গরিব, আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি সব স্বপ্ন শেষ করে এই বাড়ির বউ হয়ে এসেছি। তাছাড়া আমার বাবা মা মনে অনেক দুঃখ পেয়েছে, আর সেই বাবা মায়ের কাছে কি করে আমি টাকা চাইতে পারি বলুন তো? কি, তুমি টাকা দিতে পারবে না? তোমাকে এত ভালোবাসলাম, এত ভালোবেসে কথাগুলো বললাম, হ্যাঁ তুমি আমার মুখের উপরে না করছো? হ্যাঁ মা, আমি মুখের উপরে নাই করছি। আমি আমি টাকা দিতে পারবো না মা, আমাকে বুঝুন। আমার বাবা মা অনেক গরিব, এত টাকা তারা কোথা থেকে পাবে বলুন তো? অত শত জানি না, আমি চেয়েছি যখন, টাকা আমাদেরকে দিতেই হবে, না হলে আমি ছোট খোকাকে বলে তোমাকে কিন্তু তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, বুঝেছো? সে আপনি যাই করুন মা, কিন্তু টাকাটা আমি দিতে পারবো না। দরকার পড়ে আমি আবার আমার বাবা মায়ের কাছে ফিরে যাব, তাও ভালো, কিন্তু এত টাকা পণ দিয়ে আমি সংসার করতে চাই না। এরপর পৃথা দেবী সেখান থেকে চলে যান। শোন খোকা, তোর বউয়ের কাছে আমি 4 লক্ষ টাকা দাবি করেছি, আর তোর বউ কিনা সেই টাকাটা তাকে দিতে পারবে না, একেবারেই মুখের উপরে না বলে দিল। আচ্ছা, এমন করে কি সংসার হয় নাকি? সংসার করতে গেলে তো বাবা মায়ের কিছু খরচা করা দরকার, সেখানে তো বিনা পয়সায় এ বাড়ির বউ হয়ে এসেছে, আর সামান্য 4 লক্ষ টাকা দিতে পারবে না? না মা, ও দিতে পারবে না। ও এ বাড়িতে সবকিছু ছেড়ে বউ হয়ে এসেছে, আর তার বিনিময়ে তোমরা তার থেকে পণ চাইছো? পণ চাইবো না তো কি করব? কোনো আসবাব সোনা গয়না কিছুই তো পেলো না, শুধুমাত্র টাকা চেয়েছি, সেইটুকু যদি দিতে না পারে, তাহলে ওর তো সংসার করার কোনো প্রয়োজনই হয় না। না মা, ও টাকা দিতে পারবে না। আর তাছাড়া তুমি এগুলো কেন করছো, কি জন্য করছো, সে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। খোকা, তুই আমাকে ভুল বুঝছিস।
আমি যা করছি ভালোর জন্যই করছি। আমাদের পাশের জমিটাকে তো ছাড়াতে হবে নাকি? আর সেই টাকা কোথা থেকে ম্যানেজ করব? তাই ছোট বউকে বলেছি। কেন মা, আমরা কি উপার্জন কম করি? সংসারে তো অনেক টাকা পয়সা দিই। আজ না হোক কাল ছাড়িয়ে নিতে পারবো, তাই বলে তুমি আমার বউয়ের কাছে 4 লক্ষ টাকা দাবি করেছো? এটা আমি মেনে নিতে পারছি না মা। ও, বউয়ের নামে ভেবেছিলাম তোকে বিচার দেব, কিন্তু না, ভুল জায়গায় বিচার দিতে এসেছি। তুই তো তোর বউয়ের কথা মতোই চলিস। কোথায় তুই উল্টে বউকে আরো বলবি টাকা আনার কথা, আর তুই কিনা আমাকেই কথা শুনিয়ে দিচ্ছিস। তোর বউকে টাকা আনতেই হবে, এ কথা আমার ফাইনাল কথা। হ্যাঁ, এই আমি বলে দিলাম। না মা, দরকার পড়ে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, তাও ভালো। কিন্তু আমার বউ কোনোভাবেই এই বাড়িতে টাকা দেবে না, আর এটা আমি কখনো মেনে নেব না। আর তাছাড়া ওর সাথে যদি তোমরা এমন ব্যবহার করতে থাকো মা, তাহলে কিন্তু এই বাড়িতে আমি আর থাকবো না। আমি আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। না না খোকা, তোরা যাস না। আসলে আমি নিজের ইচ্ছায় কিচ্ছু বলতে চাইনি। সবটা হচ্ছে বড় বৌমার যুক্তি। আমি তো ছোট বৌমাকে মেয়ের মতোই ভালোবাসি। আর বড় বৌমা আমাকে কেমন করে বোঝালো তা কি জানি। আমি ছোট বৌমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না খোকা, আমি আর ছোট বউয়ের কাছে টাকার কথা বলবো না। ছোট বউ অনেক ভালো মনের মেয়ে। আর তাছাড়া তোরা যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে যে আমার বুক ফাঁকা হয়ে যাবে বাবা। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো বড় বউয়ের কথা শুনে ছোট বউয়ের কাছে কোনো খারাপ ব্যবহার করব না খোকা। তুই আমাকে ক্ষমা কর বাবা। ঠিক আছে মা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এই ভুল তুমি দ্বিতীয়বার করবে না। কি হলো মা, আপনি বলেছেন টাকার কথা? চুপ করো বড় বউ। তোমার জন্য আজ আমি আমার ছোট ছেলে বৌমাকে হারাতে চলেছিলাম। কেন বড় বউ, তুমি ছোট বউয়ের উপরে এত হিংসা কেন করো? ছোট বউ তো খারাপ নয়। আর তাছাড়া আমার ছোট ছেলে কত বেশি উপার্জন করে, ছোট বৌমা কত শিক্ষিত। ওরা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, ছোট বৌমা চাইলেই একটা চাকরি করতে পারে। তখন চাকরি করলে তার টাকা পয়সার কোনো অসুবিধাই হবে না। শুধু শুধু তোমার কথা শুনে আমি ছোট ছেলে বৌমার সাথে সম্পর্কটা খারাপ করতে চলেছিলাম। মেয়েটা অনেক ভালো, এত শিক্ষিত পড়াশোনা জানা মেয়ে হয়েও কোনো অহংকার নেই ওর মনে। হ্যাঁ মা, ঠিক আছে, আমিও বুঝতে পারিনি। ছোট বউ চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু সংসারের কথা ভেবেই তো কিছুই করে না। আর আমরাই কিনা ছোট বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করছিলাম। যাই হোক, নিজের ভুল আমি বুঝতে পেরেছি মা। আর কখনো ছোট বউয়ের সাথে এমন খারাপ আচরণ করব না। ছোট বউকে বোনের মতো করেই ভালোবাসবো। দাসপুর নামক একটি ছোট্ট গ্রামে মুক্তা এবং রত্না, দুই সতাতো বোন বাস করত। মুক্তা তাদের সৎ বোন হলেও কখনো মুক্তার প্রতি খারাপ আচরণ করেননি, বরং মুক্তাকে সবসময় নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছেন মুক্তার মা। এমনই একদিন, শোন রত্না, আজকে অনেক বছর পরে আমাদের রাজু বাবা জীবন আসবে। রাজুকে দেখার জন্য আমার মনটা যে বড়ই চটপট করছে রে মা। হ্যাঁ মা, শুধু কি তোমার, আমার মনটাও যে বড়ই ছটপট করছে। না জানি আমার হবু স্বামীটা কেমন দেখতে হয়েছে। হ্যাঁ রে মা, সেই যে ছোট বয়সে তোদের দুইজনের বিয়ের কথা ঠিক হয়েছিল, আর আজ তোরা এত বড় হয়ে গেলি, এখনো কেউ কাউকে দেখার সুযোগটুকুও পাসনি। আর সেই সুযোগ আজকেই তোরা দুইজনকে দেখতে পারবি। হ্যাঁ মা, আমি তো অনেক আনন্দ পাচ্ছি, কারণ আমি আজকে রাজুকে দেখব, আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ রে মা, শুনলাম আজকে বিকালে রাজু আমাদের এখানে চলে আসবে। তুই বিকালে তৈরি থাকিস। রাজু আসলে তোকে দেখে যেন একেবারে অবাক হয়ে যায়।
হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। আমার স্বামী রাজু আমাকে দেখে ঠিকই তার মনে ধরবে, আমাকে খুব ভালোবাসবে, আমাকে পছন্দও করে নেবে। শোন না মুক্তা, আজকে বিকালে রাজু আসবে, শুনেছিস তুই? হ্যাঁ দিদি, শুনেছি। আজকে বিকালে তোমার হবু স্বামী আসবে। হ্যাঁ রে মুক্তা, আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। আমার হবু স্বামী ঘোড়ায় করে এসে আমাকে তার রাজ শহরে নিয়ে যাবে, আর সেই দিনটা আজকে পূর্ণ হতে চলেছে। হ্যাঁ দিদি, তুমি এসব নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। দেখো, তোমার কপালে অনেক সুখ লেখা আছে, আর তোমার হবু স্বামী তোমাকে অনেক ভালোবাসবে। তোমাকে এক দেখাতে তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। শোন না রে মুক্তা, আমার বর রাজু নিশ্চয়ই পড়াশোনা করে অনেক স্মার্ট হয়েছে, অনেক সুন্দর দেখতে হয়েছে, নিশ্চয়ই কোনো ভালো বড় চাকরি করছে, তাই না? হ্যাঁ দিদি, করতেই পারে, না করার তো কিছু নেই। শুনেছি তোমার হবু স্বামী নাকি অনেক শিক্ষিত, অনেক পড়াশোনাতে ভালো, নিশ্চয়ই ভালো কিছু করবে। হ্যাঁ রে, সেই জন্যই তো আমি অপেক্ষা করে বসে আছি, কখন যে আমার হবু স্বামী আসবে, কখন তাকে দেখবো, আর কখন তার মুখে অনেক গল্প শুনবো। তুমি এসব নিয়ে আর ভাবনা চিন্তা করো না তো দিদি, যা হবে ভালোর জন্যই হবে। বিকালটা হতে দাও, তারপরে তুমি তোমার ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পারবে। ঠিক এমন ভাবেই বিকাল হয়ে যায়। আন্টি, আন্টি, বাড়িতে আছেন? রত্না, রত্না, কই তুমি? ঠিক তখনই রত্না এবং মুক্তা দুজনে বেরিয়ে আসে, এবং রত্না রাজুকে দেখে ভীষণই অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, এ এ কি, এটা আমি কাকে দেখছি? এইটাই কি তাহলে সেই রাজু? আর আর এর পোশাক আশাক এমন কেন? আমি তো যতদূর জানি রাজু অনেক শিক্ষিত, অনেক ভালো চাকরি করে, আর শেষ পর্যন্ত কিনা এটা আমি কি দেখছি? এই ছেলেটা হবে আমার বর? না 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 না, এই রাজুর সাথে তো আমার যায় না। বরং এর সামনে যদি আমি নিজের পরিচয় দিয়ে দিই, তাহলে ওর সাথে আমাকে বিয়ে করতে হবে। না না না, আমার নিজের পরিচয় ওকে জানতে দেওয়া যাবে না। এ কি রত্না, তোমরা চুপ করে আছো কেন? আমি তো গুলিয়েই ফেলেছি। কে রত্না, বলো তো? আমার মনের মানুষ কে আছো এখানে? তোমার মনের মানুষ? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এটাই হলো তোমার মনের মানুষ। রত্না, তুমি আমার রত্না। সেই ছোট্টবেলায় তোমাকে দেখে গিয়েছিলাম, আর আজ তুমি কত বড় হয়ে গেছো। এ কি দিদি, এটা কি বললো? আমি তো মুক্তা, আমি তো রত্না নই। তাহলে তাহলে দিদি এমন করে মিথ্যা কথা কেন বললো? কি হলো রত্না, চুপ করে আছো যে? না না না, তেমন কিছু না। কতক্ষণ এরকম বাইরে দাঁড়িয়ে থাকবে? চলো, ভিতরে চলো। আন্টি, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? হ্যাঁ আন্টি, ভালোই আছি। কতদিন পরে আপনার সাথে দেখা। সত্যি বাবা, কতদিন পরে তোমাকে দেখছি। কত সুন্দর হয়েছো তুমি, একেবারে বাবার মতো। তা যাই হোক বাবা, তোমার সাথে কি আমার রত্নার দেখা হয়েছে? হ্যাঁ আন্টি, রত্নার সাথে আমার দেখা হয়েছে। কি মিষ্টি হয়েছে রত্না। আর আর ওকে তো একেবারে চিনতেই পারছিলাম না। সেই কোন ছোট বয়সে ওকে দেখে গিয়েছিলাম, এখন কি আর চিনতে পারি বলুন তো? তা যা বলেছ, সেই যে একেবারে ছোট, দুজন দুজনকে দেখেছিলে, তারপর থেকে আর কোনো যোগাযোগ সাক্ষাৎ হয়ে ওঠেনি। হ্যাঁ, তো বছর পরে যখন তুমি এখানে এসেইছো, সেহেতু এইবার তোমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করেই ফেলবো। হ্যাঁ আন্টি, আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। শহরে যখন এসেছি, রত্নাকে বিয়ে করে আমার গ্রামে ঠিকই নিয়ে যাব। এ কি দিদি, তুমি এটা কি করলে? তুমিই তো রত্না, আমাকে কেন রত্না বললে তুমি? শোন মুক্তা, আমি যেটা করেছি ভালোই করেছি।
তুই বল, আমার মতো এত সুন্দরী শিক্ষিত স্মার্ট একটা মেয়ে ওই রাজুর মতো গেও খ্যাতটার সাথে কখনো যায় নাকি? আমি তো ভেবেছিলাম রাজু রাজু অনেক বড় চাকরি করে, অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু ও তো কিছুই না। গ্রামে থেকে থেকে একেবারে ক্ষেত চাষা হয়ে গেছে। ওরকম ক্ষেত চাষার সাথে আমার কখনো যায় না। আমি ওকে আমার স্বামী হিসেবে মানতেই পারবো না। দিদি, এটা তুমি কি বলছো? তোমাদের না ছোট্ট বয়সে বিয়ে ঠিক হয়েছিল? তুমি তাহলে এখন এমন কেন মতামত দিচ্ছ? দেখ মুক্তা, অত জানি না, ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ে তো আর হয়নি। বিয়ে যেটা হবে সেটা এখন। কিন্তু আমি ওই রাজুকে বিয়ে করতে পারবো না। ওর মতো অমন একটা আনস্মার্ট ছেলের সাথে কেমন করে থাকবো আমি? তাই বলে দিদি তুমি আমাকে রত্না বানিয়ে ফেললে? দেখ মুক্তা, খারাপ মনে করিস না। আমার এই কাজে তুই উদ্ধার করে দে বোন আমার, না হলে যে আমি বড় বিপদে পড়বো। ওই রাজুকেই আমাকে বিয়ে করতে হবে। আমি রাজুকে বিয়ে করতে চাই না মুক্তা, তুই আমাকে রক্ষা কর। তুই কখনো রাজুর সামনে স্বীকার করবি না যে তুই মুক্তা। তুই সবসময় রাজুর সামনে রত্না সেজে থাকবি। এমন ভাবেই রত্না তার বোনকে জোর করে রাজুর সামনে রত্না সাজে থাকতে বলে। আচ্ছা, আপনার কি কিছু লাগবে? না না রত্না, আমার কিচ্ছু লাগবে না। আমার কাছে এসো, বসো, তোমার সাথে অনেক কথা আছে। না না, আমার সাথে কি কথা আছে সেটা তাড়াতাড়ি বলে ফেলুন, না হলে মা যে আবার ভীষণ রাগ করবে। না না, তোমার মা রাগ করবে কেন? তোমার মা তো জানে আমরা অনেকটাই স্বামী স্ত্রীর মতো হয়ে গেছি। তাহলে তুমি যদি আমার সাথে কথা বলো, এটাতে তোমার মায়ের কোনো অসুবিধা হবে না। না না, আপনি বুঝতে পারছেন না, আমাকে যেতে হবে, না হলে মা দিদি যে খারাপ ভাববে। শোনো রত্না, তুমি তোমার মা আর দিদির কথা চিন্তা করো না। তুমি এখন আমার বউ হতে চলেছো। আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি বরং আপনার জন্য জলখাবার নিয়ে আসি। এমন ভাবেই মুক্তা রাজুর থেকে এড়িয়ে চলতে থাকে। এমনই একদিন এ কি? আপনি আপনি এই অসময়ে শুয়ে আছেন যে? আসলে রত্না, আমার শরীরটা যেন বেশ খারাপ লাগছে। কি বলছেন? আপনার শরীর খারাপ? আপনি শুয়ে আছেন? কই, একটাবারও তো আমাকে ডাকলেন না। না না, তোমাকে চিন্তা দিতে চাইনি, সেই জন্য আর তোমাকে ডাকা হয়নি। এটা বললে কেমন করে হবে বলুন তো? আপনার শরীর খারাপ, আর শরীর খারাপ নিয়ে আপনি শুয়ে আছেন, তাও একটা বারের জন্য আপনি আমাকে ডাকলেন না। আসলে তেমন কিছু নয় রত্না। তেমন কিছু নয় মানে? অনেক কিছু হয়েছে। আপনার শরীর খারাপ আর আপনি সেই শরীর খারাপ নিয়ে শুয়ে থাকবেন, অথচ কাউকে ডাকবেন না। এটা কিন্তু আপনি ভারী অপরাধ করেছেন। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার সর্বপ্রথম আমার রত্নাকে ডাকা উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, আর এসব নিয়ে বলতে হবে না। আপনি এখানে থাকুন, আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি। মাথায় জলপট্টি দিয়ে দিলে নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে। কি রে মুক্তা, তোর মন জন এত খারাপ কেন বলতো? না মানে দিদি, আজকে রাজুর শরীরটা অনেকটা খারাপ ছিল, অথচ একটা বারের জন্য আমাকে ডাকলো না। তো কি হয়েছে? রাজুর শরীর খারাপ তো ভালো কথা, তা তোকে ডাকেনি বলে সেই জন্যই কি মন খারাপ? হ্যাঁ দিদি, সেই জন্যই মন খারাপ। আসার পর থেকে রাজু আমাকে রত্না মনে করে আমাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। আমাকে সত্যি সত্যি সে রত্না মনে করতে শুরু করেছে। তাই আস্তে আস্তে তার প্রতিও আমার একটা টান অনুভব করছি, তার প্রতি একটা ভালোবাসার কাজ তৈরি হচ্ছে। কি বলছিসটা কি? তুই তার মানে সত্যি সত্যি রাজুকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ দিদি, আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি রাজুকে ভালোবেসে ফেলেছি। যাক, বাঁচলাম। এই রাজু নামক ছেলেটাকে যাই হোক আর না হোক ঘাড় থেকে তো নামাতে পারলাম। না হলে যে না হলে যে ও আমার ঘাড়ে চেপে বসতো, এটা আমি কখনো হতে দিতে পারতাম না। ঠিক আছে দিদি, তবে তবে আমার বড় ভয় করে। কেন রে? তোর আবার কিসের ভয় বলতো? আসলে দিদি,
রাজু তো ছোট থেকে রত্নাকে নিজের স্ত্রী হিসেবে মেনে এসেছে, আর সে এখন যার সাথে কথা বলে তাকে রত্না মনে করেই কথা বলে। কিন্তু রাজু তো এটা জানে না যে আমি রত্না নই, আমি হচ্ছি মুক্তা। সবটা যখন সবার সামনে আসবে তখন কি রাজু আমাকে মেনে নেবে নাকি আমাকে ছেড়ে দেবে? দেখ মুক্তা, এইসব আগুপিছু নিয়ে আর ভাবিস না তো। কপালে যা আছে তাই হবে, এইসব ভাবা বন্ধ কর। যা, রাজুর কি লাগে না লাগে দেখে আয়। এমন ভাবে দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এমনই একদিন আন্টি, আমার তাহলে গ্রামে যাওয়ার সময় চলে এসেছে। আর আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই রত্নাকে বিয়ে করে আমার গ্রামে নিয়ে যেতে চাই। হ্যাঁ বাবা, তা তো তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরাও তো সেই দিনের অপেক্ষায় আছি, কবে সেই দিন আসবে আর আমাদের মেয়ে রত্না নতুন বউ হয়ে তোমার সাথে গ্রামে যাবে। হ্যাঁ আন্টি, এখানে এইভাবে বেশি দিন থাকলে যে আমাদের ব্যবসার ক্ষতি আরো বাড়তেই থাকছে। তাই আমি আর বেশি দেরি করতে চাই না। কালই কালই আমি রত্নাকে বিয়ে করে আমার গ্রামে নিয়ে যাব। কি রাজু, তোমার ব্যবসা মানে? কি ব্যবসার কথা বলছো তুমি? তুমি কি জানো না আমাদের গ্রামে কত বড় একটা ব্যবসা রয়েছে? আর সেই ব্যবসা কোম্পানির মালিক আমি। কি বলছোটা কি রাজু? তুমি তুমি ব্যবসায়ী? তুমি একটা বড় কোম্পানির মালিক? হ্যাঁ, আমি তো একটা বড় কোম্পানির মালিক। কেন, তুমি এসব জানতে না? আর যদিও বা নাই জানো, শুনে তুমি এত অবাক কেন হচ্ছ? আসলে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই রাজু। কি সত্যি কথা? বলো তো দেখি। আসলে রাজু, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু রত্না নয়, রত্না হচ্ছি আমি, আর ওইটা হচ্ছে মুক্তা। কি বলছো কি তুমি? তুমি রত্না আর আমার পাশে মুক্তা? হ্যাঁ রাজু, তুমি এতদিন যাকে রত্না ভেবেছো সে আসলে রত্না নয়, রত্না তো আমি। কি বলছো? এটা তো আমি বিশ্বাস করতেই পারছি না। হ্যাঁ, আমি একদমই ঠিক কথা বলছি। এখন তুমি কোনোভাবেই মুক্তাকে বিয়ে করতে পারো না। বিয়ে তো তোমার রত্নার সাথে হওয়ার কথা ছিল, তাই সেই রত্না আমি, বিয়েটা আমারই হবে। ঠিক তখনই মুক্তা মনে মনে অনেক ভয় পেতে থাকে। সে আসলে জানেই না রাজু এখন কি সিদ্ধান্ত নিতে চলেছে, আর তার দিদি তার সাথে এমন প্রতারণা করবে তা মুক্তা কোনোভাবেই ভাবতে পারেনি। এরপর রাজু কিছুক্ষণ ভাবতে থাকে, তারপরে সে বলে, দেখো, রত্না এখানে যেই হোক না কেন, আমি যেই মানুষকে ভালোবেসেছি সেই মানুষকেই বিয়ে করতে চাই। কিন্তু কিন্তু রত্না তো আমি, ছোট থেকে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি আজকে আমাকে এভাবে ভুলে যেতে পারছো? হ্যাঁ, আমি রত্না নামের যে মেয়েকে ভালোবেসেছি, সে যদি রত্না নাও হয়েও থাকে, আমি শুধুমাত্র তাকেই ভালোবাসি। কারণ তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, আমার প্রতি তার সম্মান দেখেছি, যেটা আমি তোমার মধ্যে কখনো দেখিনি। আর তুমি হয়তো ভাবছো এই ব্যাপারটা আমি আজকে জানি, কিন্তু না, এই ব্যাপারটা আমি অনেক আগেই জানতে পেরেছি যে রত্না তুমি। আর রত্না নামের যে এতদিন আমার সাথে আছে সে হচ্ছে মুক্তা, তোমার শতাতো বোন। আসলে তুমি আমার চেহারা পোশাক দেখে আমার সামনে নিজের পরিচয় গোপন করেছিলে। আর আজ যখন শুনছো আমরা অনেক বড় ব্যবসায়ী, আমাদের গ্রামে অনেক জমি জমা সম্পত্তি আছে, সেই তুমি আমাকে বিয়ে করতে চাইছো। কিন্তু এমনটা কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি ভালোবেসে থাকি সেটা একমাত্র মুক্তা, আমি তাকেই বিয়ে করতে চাই। এমনটা করো না রাজু, আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমাকে জীবন সঙ্গী বানাতে চাই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি মুক্তাকে বিয়ে করতে চাই, তোমাকে নয়। শোন মুক্তা, তুই আমার জীবনে এত বড় সর্বনাশ ডেকে আনিস না বোন। আসলে রাজুর জমি জমা সম্পত্তি কোনো কিছু দেখেই আমার রাজুর প্রতি মন পড়েনি। আমি জানি না কেন তোর পাশে আমি রাজুকে মেনে নিতেই পারছি না। আমার রাজুর প্রতি একটা টান কাজ করছে। আমি জানি না কেন রাজুকে তোর সঙ্গে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি বলছো দিদি?
তুমি তুমি রাজুর পাশে আমাকে মেনে নিতে পারছো না? তাহলে সেদিন কেন কেন তুমি আমাকে রত্না সাজিয়েছিলে দিদি? আমার মনের সাথে এমন চিনিমিনি খেলতে তুমি দুইবারও ভাবলে না দিদি? দেখ বোন, আমার জীবনের সুখ এখন তোর হাতে। তুই যদি চাস আমি রাজুকে আমার করে পেতে পারি, আর তুই যদি না চাস তাহলে তাহলে আমি কষ্টের সাগরে ডুবে যেতে পারি। এখন তুই সিদ্ধান্ত নে আমি কি করব। কিন্তু দিদি, আমিও তো রাজুকে ভালোবেসে ফেলেছি, এখন তাহলে আমি কি করব? দেখ বোন, তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। তুই অনেক ছোট, তুই রাজুকে ছেড়ে দে, যেন রাজু আমাকে বিয়ে করে আর তোকে ভুলে যায়। ঠিক আছে দিদি, আমি আমি আমার সমস্ত সুখ বিসর্জন দিয়ে তোমার সুখ এনে দেব। রাজুকে আমি বিয়ে করব না, রাজু যেন তোমাকে বিয়ে করে সেইভাবেই আমি রাজুকে চাপ দেব। বোন রে, তুই আমার সতাতো নয়, তুই আমার আপন বোন। ঠিক এমন সময় রাজু সেখানে উপস্থিত হয়। না রত্না, আমি বিয়ে যদি করতেই হয় আমি মুক্তাকে করতে চাই। কারণ আমিও জানি মুক্তা আমাকে অনেক ভালোবাসে। মুক্তা আমাকে যতটা ভালোবাসে তার কোনো ভাগেই তুমি আমাকে ভালোবাসতে পারবে না। কারণ তুমি হচ্ছে অহংকারী, লোভী। আর লোভী অহংকারী মেয়েদেরকে আমার মোটেও পছন্দ নয়। আমি বিয়ে শুধুমাত্র মুক্তাকেই করব। এমন করবেন না, আমার দিদি আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চায়। আপনি যদি আমার দিদিকে বিয়ে না করেন তাহলে আমার দিদি যে অনেক কষ্ট পাবে। দেখো, তোমার দিদির কষ্টের কথাই তুমি শুধু ভেবে গেলে। আর তুমি যে কষ্ট পাবে, কই নিজের কষ্টের কথা তো একবারও ভাবলে না। দেখুন, আমার কষ্টের কথা আমি ভাবি না। যেই দিদি ছোট থেকে, আমি শতাতো বোন হওয়ার পরেও আমাকে নিজের বোনের মতো ভালোবাসা স্নেহ দিয়েছে, সেই দিদির চোখের জল আমি কখনো মেনে নিতে পারবো না। আমার দিদি আমাকে অনেক ভালোবাসে, দিদির জন্য এতটুকু ত্যাগ আমি করতেই পারি। কিন্তু মুক্তা, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তাহলে তাহলে আমার জীবনের মূল্য কি? আমি কি তাহলে সারা জীবন তোমাকে না পাওয়ার অভাবটা ভোগ করে যাব? দেখুন, আমার কিচ্ছু করার নেই, আমার দিদিকে আপনার বিয়ে করতেই হবে। না মুক্তা, আমারও শেষ কথা। আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি মুক্তা নামের মেয়েটিকে বিয়ে করব। ঠিক এমন সময় রত্না বলে ওঠে, বোন রে, তুই রাজুকে বিয়ে করতে রাজি হয়ে যা। আসলে সত্যি আমি হচ্ছি অহংকারী, লোভী। আমি যখন রাজুর পোশাক চেহারার বর্ণনা দেখেছি তখনই আমি রাজুকে অনেক ছোট লোক ভাবতে শুরু করেছিলাম। তাই রাজুর প্রতি আমার কোনো ভালোবাসা মায়া কাজ করেনি। আর যখনই শুনেছি তার অনেক টাকা পয়সা, তখনই আমার রাজুর প্রতি মায়া এসেছে। কিন্তু আমার ভালোবাসা সত্য নয়, সত্য তোদের ভালোবাসা। তাই আমি আমার ভালোবাসাকে পাশে রেখে তোদের চার হাতকে এক করে দিতে চাই। আমি শুধু এটুকুই দেখতে চেয়েছিলাম যে সত্যিই তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। আর আমি আমার পরীক্ষার ফল পেয়ে গিয়েছি, তোরা পাশ করেছিস, তোরা আমার মন জয় করেছিস। আমার রাজুকে প্রয়োজন নেই বোন, তুই রাজুর জীবন সঙ্গী হয়ে যা। দেখবি রাজু অনেক ভালো একটা ছেলে, রাজু তোকে অনেক ভালো রাখবে রে বোন। সত্যি বলছো দিদি? তুমি তুমি রাজুর হাতে আমাকে তুলে দিতে চাও? হ্যাঁ রে বোন, আমি তোকে রাজুর হাতে তুলে দিতে চাই। আমি সত্যি রাজুর প্রতি কোনো ভালোবাসা আমার মধ্যে নেই, যেটা আমি তোদের দুজন দুজনের প্রতি দেখেছি। আর আমি জানি তোরা দুজনেই সারা জীবন অনেক সুখে থাকবি, অনেক ভালো থাকবি। যা বোন, তুই রাজুর হাত ধরে রাজুর বাড়িতে চলে যা, দেখবি তোরা অনেক সুখে থাকবি। সত্যি দিদি, তোমার মতো দিদি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ভাগ্য করে তোমার মতো একখানা দিদি পেয়েছি। থাক থাক, আমাকে নিয়ে আর এত আদিক্ষেতা করতে হবে না। যা বোন, যা, রাজুর সাথে রাজুর বাড়িতে চলে যা। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি রে মা, এটা কি হয়ে গেল? তুই রত্না হয়েও এতদিন মুখটাকে দিয়ে রত্না হওয়ার অভিনয় করিয়েছিস, কিন্তু কেন রে মা? আসলে মা,
আমি তখন বুঝতে পারিনি। আসলে রাজুর সাথে তো আমার ছোটবেলা থেকে বিয়ের কথা হয়েছিল, আর তারপরে রাজুকে দেখে এক নিমেষেই আমার মনটা ঘুরে গেল। তাই আমি মুক্তাকেই রত্না বানিয়েছি। শেষে ওরা দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলবে তা আমি কোনোভাবেই বুঝতে পারিনি মা। পরে যখন আমার মনে হলো যে না, আমি ভুল করেছি, তখন অনেক বড় দেরি হয়ে গেছে মা। আমি চাইলেও আর কখনো রাজুকে ফিরে পাবো না। শোন মা, উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন। মুক্তা ওখানে অনেক ভালো থাকবে। বিধাতার লিখন হয়তো রাজুর সাথে মুক্তারই ছিল। ওসব কথা বাদ দাও তো মা, আমার বোনটা সুখী থাকলেই হলো। আমি আর ওসব নিয়ে একদম ভাবতে চাই না। শোন মা, তোকে ওইসব নিয়ে আর ভাবতে হবে না। আমরা খুব শীঘ্রই একটা ভালো বাড়ি ঘর দেখে তোকে বিয়েটা দিয়েই দেব।